মুখের অভ্যন্তরে এমন আওয়াজ তুলে সুখ অবয়বটির দৃষ্টি আকর্ষণ করতে চাইল। বেখেয়ালে হাঁটার ফাঁকে হঠাৎ পায়ের নিচে সরু কিছুর উপস্থিতি টের পেয়ে তড়িৎ নিচে ঝুঁকে গেল সে। সূক্ষ্ম ব্যথায় পায়ের তলা চিনচিন করছে। সুচালো পিন বিঁধেছে পায়ে। পা খানিক উপরে তুলে সুখ কিঞ্চিত ঝুঁকে পিন বের করে নিয়ে ফের সামনে তাকাতেই বিষম খেলো। কোনো অস্তিত্ব চোখে পড়ছে না, কোথাও উধাও হয়ে গেল। সুখ শুষ্ক ঢোক গিলে স্থির দাঁড়িয়ে উকি দিয়ে মণিদয় এদিক ওদিক ঘুরালো। মনে মনে প্রশ্ন জাগে, কে ছিল ওখানে? কিন্তু কথাটি মুখ ফুটে উচ্চারণ করার সক্ষমতা তার নেই। আচমকা কাঁধে হাত রাখলো কেউ। চমকে ওঠে সুখ। বুকের ভিতর অসহনীয় অস্থিরতা শুরু হয়। শঙ্কিত মুখে আস্তে ধীরে চেয়ে পিছু ঘোরে। এত রাতে করিডোরে কি করছিস? থুপথাপ কিসের আওয়াজ শুনলাম একটু আগে? মনে হলো কেউ দরজায় গারহাত করছে। ঢুলু ঢুলু চোখে হেলে পড়ে যেতে চাইছে তুফা। ঘুমের ঘোরে ধাক্কানোর গর্জন কর্ণকোঠরে পৌঁছতেই ধরফরিয়ে উঠে এসেছে সে। ফোঁস করে শ্বাস ছেড়ে বুকে ফুদায় সুখ। এই সবুজ নিয়ন আলোয় ইশারায় কিছু বললে সঠিক বুঝতে পারবে না। ফোনও সাথে আনা হয়নি। তুফার হাত ধরে সুখ রুমে টেনে নিয়ে গেল তাকে। শুভ্র বাতি জ্বালিয়ে কিছু একটা ইঙ্গিত দিলে ঘুম উড়ে যায় তুফার। অবিশ্বাস্য নেত্রে চোখ পাকিয়ে তাকায় রমণী। ভোরবেলা গাছগাছালির ফাঁক ফোকর দিয়ে সূর্যের রোশনি ঠিকই শিশির ভেজা জমিন ছুঁয়ে দিয়েছে। শূন্য আকাশে পাখির কলতানি মুখরিত পরিবেশ। ব্যালকনির আগে দেয়াল অনুরূপ বিশালাকার কাচের উপর হালকা বাদামি পর্দার আস্তরণ। কাচ আর পর্দা দুটোরই বাধা ছিন্ন করে কক্ষে প্রখরতা উপচে এসে জানান দিচ্ছে নিদ্রা ছেড়ে ওঠার সময় হয়ে এসেছে। সুখ চোখ মেলে অলস ভঙ্গিতে ক্ষণকাল বেডে পড়ে রয়। অল্প সময় অতিবাহিত করে আবার উঠে বসল। ভোর 5:07। এই সময় খালি পায়ে গার্ডেনে হাঁটার অভ্যাস আছে তার। মাঝে মাঝে অভ্রের সাথে মিলিত হয়ে জনমানবহীন রাস্তায় সাইক্লিং করতেও বেরোয়। ত্রস্ত পায়ে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে এলো সুখ। মাথায় চিরুনি অভিযান চালিয়ে চুলগুলো দু কাঁধে ছেড়ে দিয়ে নিচে চলে এলো। হানিফা বেগমের রুমে অল্পক্ষণ সময় কাটিয়ে বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন তামিদ শিকদার। ভদ্রলোক সম্পূর্ণ পরিপাটি। ব্যবসার খাতিরে জরুরি কাজ পড়েছে, এখনই রাজশাহী রওনা দিতে হবে। বাবা? পথিমধ্যে পদযুগল থেমে যায় তামিদ শিকদারের। পিছু ঘাড় ঘুরিয়ে চাইলেন ভদ্রলোক। গার্ডেন থেকে দ্রুত কদমে ছুটে আসছে সুখ। তামিদ শিকদার অভিভূত হয়ে অপলক তাকিয়ে রইলেন। এ যেন সেই ছোট্ট সুখ, আধো আধো স্বরে সদ্য বলতে শেখা পরিটা। কাছে আসতেই এক হাতে মেয়েকে জড়িয়ে নিলেন তামিদ শিকদার। সুখ মুখ তুলে আব্বুর দিকে চাইল। ঠোঁটে ঠোঁট গুজে হাতের ইশারায় বলল, এত ভোরে কোথায় যাওয়া হচ্ছে আব্বু? তামিদ শিকদার মৃদু হাসলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে স্বরে জবাব দিয়ে করলেন যেন, এমার্জেন্সি রাজশাহীতে যেতে হচ্ছে আম্মু। তোমার জন্য কি কি আনতে হবে? পরে বলবো। তুমি কখন ফিরবে? পুনরায় ইশারা করে সুখ। বাধ্যের মতো ভদ্রলোক প্রত্যুত্তর করে, 3-4 দিনও লাগতে পারে, আবার তার চেয়েও কম। সুখ বড়দের মতো তামিদ শিকদারের মাথায় হাত রাখলো। হাত নেড়ে চেড়ে বুঝালো, দোয়া করে দিলাম, সব ভালো হোক, সাবধানে যেও। তামিদ শিকদারের ঠোঁটে প্রাণবন্ত হাসি খেলে যায়। সুখের কপালে চুমু এঁকে পাশে তাকায়। বর্ণ এগিয়ে আসছে। গায়ে জর্ণ ধপধপে সাদা হাতা কাটা গেঞ্জি, জিম করা পেশিবহুল দৃশ্যমান। ঘরমার্ত মুখশ্রী দেখে চিহ্নিত করা যাচ্ছে সে এখন জিমখানা থেকে বেরিয়েছে। কাছাকাছি এসে হ্যান্ডশেক করলো চাচা ভাতিজা উভয়। এখনই চলে যাবে? আর চোখে এক ঝলক সুখকে দেখে প্রশ্ন করল বর্ণ। সুখ তখন শক্ত আদলে অন্যত্র তাকিয়ে। বর্ণ মুখের অভ্যন্তরে দাঁতে দাঁত পেশে। কদিন ধরে এই বোবা ফুল তাকে অস্থিরতার সাগরে ডুবিয়ে বেশ ভালোই আছে। সাহসও খুব বেড়েছে আজকাল। আগে যেখানে চোখে চোখ রেখে মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখাতো না, সেখানে কাল কত বড় কাণ্ডই না ঘটালো। তামিদ শিকদারের কথা কানে ভেসে আসে, হ্যাঁ, এখনই যেতে হবে। তোকে কাল রাতে কি দায়িত্ব দিয়েছিলাম মনে আছে? প্রতিক্রিয়ায় বর্ণ ঘাড় কাত করে কপাল গুটিয়ে ঠোঁট উল্টোয় কেবল। ভদ্রলোক পুনরায় বললেন, ভাইজান নেই, আমিও কয়েকদিনের জন্য চলে যাচ্ছি। বাড়িটা দেখে রাখবি, আর বাড়ির ফুলদেরও। আরও একবার সুখের দিকে চেয়ে ঠোঁট
এলিয়ে ঘর্মার্ত শরীরেই তামিম শিকদারকে এক মুহূর্তের জন্য জড়িয়ে ধরে পরপর ছেড়ে দেয় বর্ণ। অর্থাৎ সে দেখে রাখবে। ভদ্রলোক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দুজনের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসলেন। সুখ যখন আহত চোখে গেট পেরিয়ে তামিম শিকদারের গাড়ি চলে যাওয়ার দিকে ধ্যানমগ্ন তাকিয়েছিল, বর্ণ তখন চোখ কুঁচকে তাকেই দেখছে। এই ফুলের সাথে আগের ফুলের বিস্তর ফারাক দেখতে পাচ্ছে সে। ছোট থেকে বর্ণ তাকে ফুল বলেই সম্বোধন করে। তখন সে সবাইকে বলে বেড়াতো সুখ ফুলের মতোই নজরকাড়া, সুন্দর, কোমল। অতঃপর সময় গড়ানোর সাথে সাথে যখন দেখতে পেল সুখ শুধু ফুলের মতো কোমল আর সুন্দর নয়, তাদের মতো শব্দহীন, নিশ্চুপও বটে, তখন ফুলের আগে আরও একটি শব্দ যোগ করে ডাকে বোবা ফুল। যদিও বোবা শব্দটা বাড়ির অন্য সদস্যদের সামনে ডাকা হয়নি কভু, কিন্তু আড়ালে সুখকে এই নামেই বলে। কপালে তর্জনী টোকা লাগতেই ব্যথাতুর চোখ খিচে ক্ষিপ্র চোখে বর্ণের দিকে চাইল সুখ। টোকাটা বর্ণ দিয়েছে, তাও ভীষণ জোরে। বাবা কি প্রিন্সেস, এভাবে তাকিয়েছিস কেন? অ্যাট্রাকটিভ লাগছে আমায়। অবশ্য লাগারই কথা। কাজ জাকিয়ে বেশ ভাব নিয়ে শুধালো বর্ণ। সুখ তখনও কপালে হাত রেখে অসন্তোষ নেত্রে চেয়ে আছে। কি চাইছে এই লোকটা? সেদিন নিজের ত্রিসীমানায় ঘেঁষতে নিষেধ করে এখন নিজেই যেচে পড়ে তার সাথে লাগতে আসছে। আশ্চর্য। ওই দিন চিরকুটে কে যেন ডেকেছিলে? এক মুহূর্তের জন্য লজ্জা, অপমান, অস্বস্তি এসে ঘিরে ধরে সুখকে। চোখে চোখ রাখার সাহস পায় না, আর চোখে এদিক ওদিক চেয়ে দ্রুত কদমে বাড়ির ভেতরে চলে যায়। বর্ণ ঠায় দাঁড়িয়ে রয়, অকারণে সুখের উপর রাগ উঠছে। ইচ্ছে করছে দুটো থাপ্পড় দিয়ে বলতে, ব্যাস আগের মতো হয়ে যা। বুঝতে পারছি না তুই আমার বাজে অভ্যেসে কখনো পরিণত হয়েছিস। আমার জন্য তোর এই নির্বিকার ভঙ্গি সহ্য হচ্ছে না। যেমন একটু আগে কপালে টোকা দিল, স্থান ভেদে ইতিপূর্বে আরও কয়েকবার এমন করেছে বর্ণ। তখন সুখের চোখে মুখে ভিড় করতে একরাশ লজ্জা, অল্প স্বল্প ভীতি, নরম কোমল রক্তাভ গাল। অথচ আজ সেই একই মেয়েটির একই চোখে তার জন্য স্পষ্ট বিরক্ত দেখতে পেয়েছে বর্ণ। সেদিনের হিসেব অনুযায়ী ধরতে গেলে সুখের পক্ষ থেকে এটা জায়েজ, কিন্তু বর্ণ কেন যেন মানতে পারছে না এই বিরক্তি। বুকের বাঁ পাশটায় অদ্ভুত আলোড়ন হচ্ছে। এমন কেন হয়? প্রশ্নের উত্তর আজও মেলেনি তার। কলেজে রূপম খুনের তদন্তে পুলিশ এসেছে আজ। অফিস কক্ষে ঢুকেছে প্রায় আধ ঘন্টা হবে। এতক্ষণ সময় নিয়ে কি করছে কে জানে। সুখ চুপচাপ ক্লাসে বসে আছে। অনেক শিক্ষার্থী উকিঝুঁকি দিচ্ছিল অফিসের সামনে। একজন স্যার এসে ইশারায় শাসিয়ে দিতেই সুরসুর আপন আপন ক্লাস কক্ষে ফিরে গেছে সবাই। কলেজের বিশাল বড় মাঠ এখন ফাঁকা বললেই চলে। ফাহিমা পাশে বসেছে সুখের। মেয়েটা ক্ষণে ক্ষণে এদিক ওদিক কান পাচ্ছে। মূলত ক্লাসে গুঞ্জন উঠেছে মূল বিষয় একটি, রূপম স্যারের খুন। কে হতে পারে কিলার? স্যারের দোষ কি ছিল? খুনি নিশ্চয়ই খুব ডেঞ্জারাস। উক্তিটির সাথে তাল মিলালো অনেকে। হ্যাঁ, দেখলি না কেমন কলিজা কেড়ে নিল? বাপরে। ছুটির ঘন্টা পড়ার মিনিট দুয়েক পর সুখ বেরিয়ে এলো কক্ষ থেকে। ফাহিমা আছে সঙ্গী হিসেবে। এই পুরো কলেজে মনের মতো ওকেই পেয়েছে সুখ। হাতে হাত ধরে করিডোর দিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে দুজন একসাথে সরে দাঁড়াতে মধ্যস্থ বেয়ে চুল উড়িয়ে হেঁটে গেল প্রিয়া ও তার সঙ্গীরা। কিছু দূর গিয়ে পিছু ফিরে ঠোঁট বাঁকিয়ে হাসি ছুড়ে যেতে ভুলল না। সুখ ভ্রুকুটি করে তাকায়। এই হাসির অর্থ কি? তাদের চলার পথে ব্যাঘাত ঘটাতে পেরে তৃপ্তি পেয়েছে, নাকি অন্য কোনো ব্যাপার? সুখ অতিশয় ভাবার প্রয়োজন বোধ করল না। পুনরায় ফাহিমার হাত টেনে এগিয়ে গেল অগ্রভাগে। মেয়েটার মুখ থেমে নেই। দাঁতে দাঁত নিষ্পেষিত করে বলে চলল মেজাজ তুঙ্গে তুলে, ওই প্রিয়ানি, হাসি দিয়ে কি বোঝাতে চাইলো? অসভ্য অভদ্র লাংটি মেয়ে একটা। সব জায়গায় তোর পথে ব্যাগটা দিতে আসে। মন তো চায় ওর সুন্দর চুলগুলো। মূল ফটকে ছেলে মেয়েদের ঢল নেমেছে। কেউ কেউ রিক্সা, কেউ বা ট্যাক্সিতে উঠে ছুটে চলছে আপন নীড়ে। আবার কারো কারো পারিবারিক নিজস্ব কার এসে থেমে আছে রাস্তার কিনারে। আজ তুফা আসেনি। সুখ ভিড় ঠেলে বেরিয়ে আসে। ফাহিমার বাড়ি উল্টো পথে। সে হাত ছেড়ে দিয়ে চলে গেছে সেদিকে। সুখ রাস্তায় পা দেওয়ার আগে সামনে গাড়ি এসে থামল। ভ্রু কুচকে আসে তার। আজ আব্বু আসার কথা নয়। গাড়িসহ ড্রাইভারও ওনার সাথে রাজশাহী
হয়ে গেছে, তবে এই গাড়ি তার খুব চেনা, কিন্তু মনে খানিক সন্দেহ রয়েই যায়। সুখ পাশ কাটিয়ে ফুটপাত ধরে হেঁটে গেলে গাড়িটিও তার পাশাপাশি চলতে লাগে। রমণী বিস্মিত হলো কিঞ্চিত, অতঃপর গাড়ির ফ্রন্ট উইন্ডো ধীরে ধীরে নেমে গেল। ঢেকে রাখা মুখশ্রীতে বর্ণকে চোখে পড়ে। সুখ স্থির দাঁড়িয়ে রয় নিশ্চুপ। বর্ণের নজর ফোনে নিবদ্ধ ছিল। ড্রাইভিং সিটে তখন মাহিরের বসবাস। আচমকা ঘাড় বাঁকিয়ে তাকালো বর্ণ। থম করে কি দেখছিস? তোর বাপ চাচা যে দায়িত্ব অর্পণ করে গেছে, বাধ্য হয়ে জাস্ট সেটা পালন করতে এসছে। 2 সেকেন্ডের ভেতর উঠে, নয়তো তোর গাল আর আমার হাত। সিকিন্দার নিবাসের সামনে গাড়ি থামতেই নিঃশব্দে নেমে এলো সুখ। কলেজ থেকে এই পর্যন্ত আসার ফাঁকে চুপচাপ ছিল পুরোটা সময়, যা বর্ণকে বেশ পীড়া দিয়েছে। যদিও মাহিরের দু একটা কথার জবাব সুখ ইশারায় দিয়েছিল, কিন্তু বর্ণের দিকে ফিরেও তাকায়নি, যা মেজাজে স্ফুলিঙ্গ উতলে পড়তে আরও সাহায্য করেছে। সুখের গতিপথের দিকে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে বর্ণ গম্ভীর গলায় বলল, গাড়ি স্টার্ট কর মাহির। আমরা এখন কোথায় যাব বস? নাজুক চোখে তাকিয়ে প্রশ্ন করে সে। গন্তব্য কোথায় না জেনে গাড়ি চালানো যায়? বর্ণ দাঁতে দাঁত নিষ্পেষিত করে জবাব দেয়, জাহান্নামে। কিন্তু তার জন্য তো মরতে হবে। তড়িৎ প্রত্যুত্তর করার পরপরই জিভ কাটে মাহির। ঢোক গেলে শুষ্ক অবিলম্বে তার দিকে তড়াক করে ফিরল বর্ণ। চোখের তারায় আগ্নেয়গিরির লাভা আছড়ে পড়ে যেন। এখনই মাহিরকে ভস্ম করে দিবে। আমতা আমতা করে স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে মাহির বলে ওঠে, সরি ভাই, এখনই গাড়ি ঘোরাচ্ছে। এক লম্বা শ্বাস নিয়ে বাথরুম থেকে বের হলো সুখ। এবার একটু শান্তি শান্তি লাগছে শরীরটা। এতক্ষণ মনে হচ্ছিল আগুনের মধ্যস্থে অবস্থান করছিল সে। যদিও গাড়িতে এসি ছিল, কিন্তু দূর আকাশের সূর্য রশ্মির তাপমাত্রা তীক্ষ্ণ হওয়ায় বাতাসেও গরমের ভাব লেগেছে, কেননা ডোরের কাচ খোলা ছিল তখন। বাহিরের আবহাওয়া বেশ ভালোভাবেই প্রবেশ করেছে অভ্যন্তরে। বর্ণ একবার কঠোর গলায় কাজ তুলে দিতে আদেশ করেছিল, রসকসীন গলায় আদেশ জারি করেছে, তাই সুখ কানে তোলার প্রয়োজন বোধ করেনি। কিন্তু ভয় ছিল এই বুঝি গাড়ি থামিয়ে বলবে, এখনো নেমে যা আমার গাড়ি থেকে। তোকে নিয়ে আর 1 মিটার দূরত্ব যাওয়া সম্ভব নয়। ভাগ্যিস বলেনি। বললেও বা কি? প্রতিবাদ না করে সে নিঃশব্দে নেমে যেত। তখনই নিজেই আবার পিছু নিয়ে তাকে গাড়িতে তোলার জন্য কানের কাছে ঘ্যান ঘ্যান করত। সুখের দৃঢ় বিশ্বাস আছে বর্ণ নামিয়ে দেওয়ার পর পুনরায় গাড়িতে ওঠার জন্য ধমকের নামে ঘ্যান ঘ্যানই করত। সে খুব ভালো মতোই বর্ণকে চেনে। পুরুষটিকে ভালোবাসে কি না, ভালোবাসার মানুষের আদ্যপান্ত আয়ত্ত করে না নিলে হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে দরজার দিকে নজর দিল সুখ। নুরা দাঁড়িয়ে আছে মুখ গুছ করে। সাহসা কপাল কুঁচকে আসে সুখের। ইশারায় জিজ্ঞেস করে, কিছু হয়েছে? নুরা সজোরে উপর নিচ মাথা ঝাঁকালো। সুখ তাওয়াল বেলকনিতে মেলে দিয়ে পুনরায় রুমে ফিরে আসে। নুরার হাত ধরে টেনে নিয়ে বেডে বসিয়ে দেয়। ইশারায় জানতে চাইল, কি ব্যাপার? আমি খুব বাজেভাবে হেরেছি আজ। লজ্জায় এ মুখ কাকে দেখাবো ভাবছি। তার বলার ধরন দেখে ঠোঁট টিপে হেসে ফেলল সুখ। পরপর নুরা আহত চোখে চাইতেই ঠোঁটের হাসি গায়েব করে তার দুঃখে দুঃখী হওয়ার ভান করে। কিভাবে হেরেছো? তোমার ওই চেটার দাদু আমার সাথে লুডো খেলায় চিট করেছে। ট্রাস্ট মি। প্রায়শই হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গেছে না, তাই ভুল পথ বেছে নিয়েছে এবার। শেষের দুটো বাক্য শুনে হাসি থামাতে পারল না সুখ। ধপ করে বেডে বসে নুরার বাহুতে বাহু চেপে খিলখিলে মৃদু শব্দে হেসে উঠল। নুরা পিট পিট করে চেয়ে রয়, ঠোঁট উল্টে পাল্টে। হাসলে সুখকে ভীষণ সুন্দর লাগে। ঠোঁটের সাথে সাথে চোখ দুটো চঞ্চল হয়ে ওঠে। একপাশে হাসছে সুখ, তাই টোল পড়ছে সেই পাশে। সুখ ফোন হাতে নিল, লিখল, থাক না, বুড়ো মানুষ, বাচ্চা ভেবে মাফ করে দাও। তুমিই তো বললে দাদু প্রায়শই হেরে যায়। বারবার হেরে গিয়ে মাঝে মধ্যে উইনার হতে কে না যায় বলো তো? নুরা ফোনে চোখ ডুবিয়ে বিড়বিড় করে লেখাটা পড়ে চোখ তুলে বলল, আমি ভয়ে আছি অন্য ব্যাপারে। আজকে যে 2 নাম্বারি করে জিতে গেল, পরের বার যদি একই ট্রিক্স অ্যাপ্লাই করে, তখন তো বারবার আমিই হেরে যাব। সুখের জানতে কৌতূহল জাগে দাদু কিভাবে চিট করেছে। সে প্রশ্ন করতে নুরা মুখ কুঁচকে জবাব দেয়,
আমি একটু এদিক ওদিক তাকিয়েছি, অমনি দাদু দুটো কাঁচাগুটি পাকা ঘরে ঢুকিয়ে দিল। সত্যি বলছি, তার একটু আগেই ওই দুটো দাদুর ঘরে স্টপে ছিল। ভাবা যায় বুড়িটা কত বড় চিটার। বুড়ি বলতে নেই, দাদু বকবে। 100 বার বলবো, বুড়ি বুড়ি বুড়ি। তোমার ফোনটা দাও। বেডে পা গুটিয়ে বসে সুখ সন্ধিয়ান চোখে গালে হাত দিয়ে নুরার দিকে চাইল। ভ্রু নাচি ইশারায় জানতে চাইল, দুঃখের কথা শেয়ার করতে এসেছিলে, নাকি সেটা ফোনের কাছাকাছি আসার অজুহাত মাত্র? নুরা নড়ে চড়ে বসে। সুখের হাতে থাকা ফোন আচমকা ছো মেরে নিজের আয়ত্তে এনে চুল উড়িয়ে দম্ভ নিয়ে বলল, এক ঢিলে 2 পাখি। সময় চলে সময়ের গতিতে, সে কারোর জন্য থেমে থাকে না। কেটে গেল আরও কিছুদিন। মাঝের দিনগুলোতে সুখ যত পারে তত এড়িয়ে যেতে চেয়েছে বর্ণকে, কিন্তু বর্ণ সে তো সুখের মাঝে ফেসেছে নিজের অজান্তেই। এই নতুন সুখকে সে বরদাস্ত করতে পারছে না। বাড়িতে যতক্ষণ থাকে মনে হয় আশেপাশে কিছু একটা নেই, হৃদয়টা যেন খালি খালি। হঠাৎ এক ঝলক সুখের দেখা পেলে আবার মনে হয় এই তো, অন্তকর্ণে প্রশান্তির ডানা মেলে উঠছে। কিন্তু এমন কেন হয়? সঠিক কারণটা আজও খুঁজে পায়নি বর্ণ, অথবা সে খুঁজতেই চাইছে না। সময়টা এখন পড়ন্ত বিকেলের। সূর্য নিরালয়ে হেলে পড়েছে পশ্চিম আকাশে। মৃদুমন্দ হাওয়ায় পাখির কিচিরমিচির শব্দ মিলেমিশে একাকার। বর্ণ হাত পা ছড়িয়ে বসে আছে রুমের বেলকনিতে। পরনে হাতা কাটা কালো গেঞ্জি, সিল্কের চুল আশ্রে এসে কপালের অর্ধাংশ ঢেকে গেছে। পায়ের কাছে ছোট টুলে পড়ে আছে হেডফোন, পাশে হেলান দিয়ে রয়েছে শখের গিটার। গিটারে যেন আজকাল সুর ওঠে না সহজে, মনে হয় তালগোল পাকিয়ে যাচ্ছে। খানিক আগে গিটারের টুংটাং শব্দ তুলে গান ধরেছিল বরাবরের মতো। বাড়ি থাকাকালীন বিকেলের এই সময়টায় গিটার নিয়ে এখানে বসতো সে। তবে যেদিন থেকে গুটিসুটি পায়ে সুখ এসে সামনে বসে না, তবে থেকেই কমে এসেছে এই অভ্যাস। হয়তো সুখ আসে না বলে, অথবা অন্য কোনো কারণে। কোলের উপর ডায়েরি মেলে কোনো এক পাতায় কলম ঘষে যাচ্ছে বর্ণ। কপালে মাত্রা অতিরিক্ত কুঁচকে আসছে, ফলে চোখের মণি দুটো ঢেকে গেছে। দূর থেকে দেখলে মনে হবে সে এখন চোখ বুজে আছে। নিম্নাষ্ঠ কামড়ে এক ভ্রু উঁচিয়ে নিজের লেখাগুলোতে বার কয়েক নজর বুলিয়ে নেয় বর্ণ। পরপর নাক ছিটকায়। আচমকা একটানে ডায়েরি থেকে পৃষ্ঠা আলাদা করে নিল। আরও একবার লেখাগুলোতে চোখ হাঁটিয়ে ছুঁড়ে মারল দিক শূন্যে। হাওয়ার দাপটে খোলা পৃষ্ঠা বেলকনি থেকে উড়ে চলে গেল বেনামি গন্তব্যে। বর্ণের খেয়াল সেদিকে নেই। এক প্রান্তে ডায়েরি কলম দুটোই ছুঁড়ে মেরে কপালে হাত দিয়ে চোখ বুঝল সে। মাথাটা ঝিম মেরে আছে। হেডফোনের পাশে থাকা কফির মগ এতক্ষণে হয়তো ঠান্ডা বরফে পরিণত হয়েছে। মুখ থেকে বাচন শব্দ বের করে বর্ণ। বিরক্তিকর ঠেকছে সব কিছু, ভাঙচুর করতে ইচ্ছে করছে। রক্ত দেখার পিপাসা পেয়েছে। এলোমেলো পা ফেলে ত্রস্ত রুমে চলে এলো সে। ড্রেসিং টেবিলের ড্রয়ের হাতরে ইঞ্জেকশন সিরিঞ্জ বের করে বাঁ হাতে পুশ করে ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করে। খানিক পর অস্থিরতা কমে আসতেই চোখ বুজে গা এলিয়ে দেয় বেডে। বর্ণের রুমের বেলকনির উত্তর কোণ থেকে উকি দিলেই সুইমিং পুল লক্ষ্য করা যায়। এই মুহূর্তে সে যদি উকি দিত, তাহলে পুলে পা ভিজিয়ে বসে থাকা সুখকে চোখে পড়ত নিঃসন্দেহে। সুখের ঠোঁটে খেলা করছে মৃদু হাসি। পরনের প্লাজো কিঞ্চিত উপরে তুলে পা দুটো পুলে ভিজিয়ে নড়াচড়া করছে। হাওয়ায় ছেড়ে রাখা চুল উড়ছে এলোমেলো। সুখ সময় সময়ে কানের পিঠে গুজে দিচ্ছে সেসব। তার নজর নিবদ্ধ রয়েছে পায়ের দিকে। পায়ের গোড়ালিতে আটকে থাকা রূপার পায়েল দুটো আকর্ষণীয় দেখাচ্ছে পুলের কালচে সবুজ পানিতে। গালের ডান পাশে কিছু একটা উড়ে আসতেই ধানুচ্যুত হয় রমণী। চকিতে হাত উঠে এলো গালে। একটা কাগজ। কৌতূহল বশত সেটা চোখের সামনে তুলে ধরে পিটপিট চোখে তাকায় সুখ। যে তোমায় ভালোবাসে তাকে দুঃখ দাও, তাকে দাও গভীর যাতনা, তাকে দাও সহস্র বছরের যেমন অনিদ্রার রাত। অগোচরে যে তোমার দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে রয়, চোখে তার এনে দাও নিঃশব্দ আর্তনাদ। হাছর জল তোমায় ভালোবাসার অপরাধে ভেঙে চুরে দাও তার অন্তঃস্থল। শাস্তি হিসেবে তার হৃদয়ে করে দাও নিষ্প্রাণ, যেন সে কখনোই কাউকে ভালোবাসার স্পর্ধা না দেখায়।
পৃষ্ঠায় লেখা প্রতিটা শব্দে নিঃশ্বাস আটকে আসছিল তার, হৃদযন্ত্র ছটফট করছিল তৃষ্ণায়। সুখের শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পায়, ভেতরটা যেন হু হু করে উঠল। আলগোছে লেখাগুলোয় হাত বুলিয়ে দেয় সুখ। এই টানা টানা লেখাগুলো তার খুব চেনা, ভীষণ চেনা। এই দারুণ লেখাগুলোর অনুকরণ করতে সে বারবার চেষ্টা করত একসময়, প্রতিবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছিল সে। সুখ ঘাড় বাঁকিয়ে বনের বেলকনির দিকে চাইল, কেউ নেই ওখানে। সুখ পুনরায় লেখাগুলো মনোযোগ দিয়ে পড়তে লাগলো। এই কথাগুলো কাকে নিয়ে হতে পারে? প্রতিটি কথা তো তার সাথেই মিলে যাচ্ছে। কাগজটা যেভাবে বেখেয়ালে হঠাৎ উড়ে এসেছিল সেভাবে ছেড়ে দিতে গিয়ে সুখের হাত থমকে যায়। লেখাগুলো নিজের কাছে যত্ন করে গচ্ছিত রাখার ইচ্ছে জাগে। কাগজটি ভাঁজ করে হাতের মুঠোয় পুরে সুখ উঠে দাঁড়ায় ত্রস্ত, শরীরে কাঁপুনি অনুভব করে মৃদুহারে। হৃদয় তখন অশান্ত। এই মুহূর্তে খোলা আকাশের নিচে বসে থাকা দায়। উল্টো পথে পা বাড়াতে গিয়ে তামিম শিকদারের মুখোমুখি হয়। ভদ্রলোক মেয়েকে সঙ্গ দিতে এসেছিলেন। সুখকে উঠে যেতে দেখে সাহস্য জিজ্ঞেস করলেন, উঠে যাচ্ছ কেন আম্মু? সুখ ঠোঁট এলিয়ে হাসার চেষ্টা করে, এদিক ওদিক নজর ছিটিয়ে নিজেকে ধাতস্থ করে ইশারায় বুঝিয়ে দিল। ব্যাস এমনিতেই এখানে বসতে আর ভালো লাগছে না। তামিম শিকদার মেয়ের মাথায় আদরে হাত রাখেন, বললেন মুচকি হেসে। তাহলে রুমে যাও। এলোমেলো পা চালিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে সে। ড্রয়িং রুম ভিড়িয়ে আসার সময় হানিফা বেগমের খ্যাটখ্যাট স্বর ভেসে আসে। ওই দামড়ি মাইয়া, এমন কইরা ধরফরাইয়া কই যাস? গায়ে গতরে খালি লম্বাই হইছস, এখনো ছুটোছুটি কমে নাই। এসব ঢং দেখার জন্যই এতদিন বাচ্চা আছি। নজর পায়ের পাতায় নিবদ্ধ রেখে একের পর এক সিঁড়ি পার হচ্ছিল সুখ। আশেপাশের কোনো শব্দই তার কানে পৌঁছাতে পারছে না। চোখের তারায় ভাসছে কেবল কাগজে লেখা শব্দগুচ্ছ। চোখ অবনিয়মিত রেখে আনমনে সেই সিঁড়ি পার করার মুহূর্তে সম্মুখে কিছু একটা ধাক্কা লেগে পেছনে ছিটকে পড়ে সুখ। মুখ ভেঙে অস্ফুট শব্দ বেরিয়ে আসে। তার চোখ বন্ধ। বুকের বাঁ পাশে কাঁপতে থাকা যন্ত্রটি এখন আতঙ্কে ধরফর করছে। টের পেল সে গড়িয়ে পড়েনি ধারালো উঁচু নিচু সিঁড়িতে। পূর্বে একটি শক্তপোক্ত হাতের বাঁধনে আটকা পড়েছে তার কোমল হাতের কবজি। সুখ ধীর গতিতে চোখ মেলে। মাথা থেকে সিঁড়ি ছুঁতে তার কিছুটা দূরত্ব বাকি। আর চোখে নিচে তাকাতেই ভয়রুহু কেঁপে উঠল তার। ঢোক গিলে ধীর স্থির উপরে চাইল সুখ। বর্ণ ভাই ঠোঁট এলিয়ে হাসছে। এক হাত জিন্সের পকেটে, অন্য হাতে ধরে আছে তার হাত। সুখ তাকাতে চোখাচোখি হয়। মৃদু ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল বর্ণ, যা সুখের কানে আতঙ্ক হয়ে বাজল। ছেড়ে দে। বলার ফাঁকে হাত কিছুটা সামনে বাড়িয়ে দেয় বর্ণ, যার ফলে সুখের শরীর সমেত মাথা আরও খানিকটা পিছিয়ে গেল। সংখ্যায় ভীতিতে কলিজা চলকে ওঠে তার। বর্ণের হাতের তালুতে তখনও তার হাতের তালু কঠোর বাঁধনে আবদ্ধ। সুখ বাঁধন আরও দৃঢ় করতে চাইছে। ঠোঁটে ধূর্ত হাসি ফুটে উঠেছে বর্ণের। ভ্রু তুলে আচমকা হাতের আঙ্গুল সিধে করে ফেলল সে। বর্তমানে সুখী কেবল আঁকড়ে আছে তার হাত। পুরুষটি সম্পূর্ণ মুক্ত করে দিয়েছে বাঁধন। সুখ টের পাচ্ছে হাত পিচ্ছিল হয়ে ধীরে ধীরে বর্ণের হাত গলে আসছে। চোখে আতঙ্ক নিয়ে ঘন ঘন দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায় সুখ। এখন বর্ণ না বাঁচালে নিচ থেকে উঠে যাওয়ার শক্তি তার নেই। শেষ চেষ্টা হিসেবে বর্ণের তর্জনী আঁকড়ে ধরল সে। তখন তর্জনী আটকে পূর্বের ন্যায় দৃঢ় বন্ধনে আবদ্ধ করে নেয় বর্ণ। চোখ বুজে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সুখ। বর্ণের চোখে অদ্ভুত শীতলতা, আস্ত একটা সুখের অস্তিত্ব। তর্জনীতে ভর করায় জিমে করা হাতের রগ ফুলে ফেপে উঠেছে, পেশিবহুল পাথরের রূপ নিয়েছে যেন। একটা ডিল হয়েছে। এই সংকট মুহূর্তে কিসের ডিল? সুখ দাঁতের দাঁত চিপে অপর হাতে বর্ণকে ধরতে চাইলেও ছুঁতে পারল না। বেশি নড়াচড়াও করা যাবে না। সুখ আর চোখে টাইলস বিছানো ক্ষুরোধর সিঁড়ির দিকে তাকিয়ে মাথা ঝাঁকায়। কি ডিল শুনে দেখা যাক। আমার আশেপাশে আসতে চাস না তো আসিস না, কিন্তু তুই জানিস যে কফিটা রোজ আমি তোর হাতের খাই, অ্যান্ড এই ব্যাড হ্যাবিট তুই তৈরি করেছিস। সুখ ফ্যাল ফ্যাল চোখে তাকায়। আব্বুকে মনে পড়ছে খুব। আম্মু বা কোথায়? আজ থেকে যতবার আমি বাড়ি থাকবো ততবারই আগের মতো কফি দিবি,
আর সেটা নিজের হাতে মেক করে। নির্বিকার ভঙ্গিতে গম্ভীর গলায় শুধালো বর্ণ। মনে হলো আদেশ জারি করলো। সুখের অস্থিরতা এক মুহূর্তের জন্য স্থির হয়ে আসে। এই মুহূর্তের জন্য সে ভুলে গেল নিজের অবস্থান। মস্তিষ্কে কেবল একটি কথাই বাজছে, ব্যাড হ্যাবিট তুই তৈরি করেছিস। সে কি তবে পুরুষটির অল্প বিস্তর অভ্যাসে পরিণত হতে পেরেছে? তার এড়িয়ে চলায় বর্ণ তার শূন্যতা অনুভব করেছে মৃদুমন্দ। ঠোঁট টিপে অদৃশ্য হাসল সুখ। বর্ণ সচকিতে হাতের দিকে চাইল। এতক্ষণ বাঁচার জন্য ছটফট করা হাতটা এখন স্বেচ্ছায় আশা ছেড়ে দিয়েছে যেন। আঙুল ছাড়িয়ে নিতে চাইছে মেয়েটা। সে স্তম্ভিত চোখে সুখের অনুভূতি শূন্য মুখের দিকে চেয়ে 2 কদম পিছিয়ে হ্যাচকা টানে এক ঝটকায় সুখকে তুলে নিল। অবিলম্বে সুখ আছড়ে পড়ে তার প্রশস্ত বক্ষস্থলে। ডান হাত গিয়ে ঠেকেছে বর্ণের ঠিক বুকের বাপাশে, যেখানে হৃদস্পন্দন ছন্দ হারিয়েছে এখন। সুখ খামচে ধরে সেথায়। জোরে জোরে নিঃশ্বাস টানছে সে। কপাল বেয়ে ঘাম বেয়ে পড়ছে এক বিন্দু। কম্পমান শরীর। বর্ণ সুখের মুখশ্রী থেকে নজর সরিয়ে ধীরে মাথা নামিয়ে নিজের বুকের দিকে চাইল। সাদা টি শার্ট ভেদ করে বুকের মাংসপিণ্ডে নখ বিঁধে যাচ্ছে সুখের। মনে হচ্ছে জায়গাটা খুবলে হাতে নিয়ে আসবে এক্ষুনি। সুখ দাঁতের দাঁত চেপে আরও জোর খাটিয়ে খামচে ধরল সেখানে। এই বুকে তার একটু ঠাঁই দিলে কি খুব বেশি ক্ষতি হতো? চোখে চোখ পড়তেই ঢোক গিলে সুখ হাত সরিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আনমনে নজর যায় বর্ণের বুকের বাপাশে। নখের দাগ চেপে গেছে টি শার্টে। সেই দাগের রং লাল। রক্ত। সুখ হতবুদ্ধি চোখে বর্ণের দিকে চায়। পুরুষটির নজর শান্ত, নেই কোনো তাড়া, নেই কোনো রাগ অথবা ক্ষোভ। এক ধ্যানে নিজের বক্ষদেশে তাকিয়ে আছে। ভয় পেয়ে যায় সুখ। সে চায়নি এভাবে রক্ত বের হোক। আলতো ছুঁয়ে দিতে হাত বাড়িয়েও আবার গুটিয়ে নিল সে। মুখের অভ্যন্তরে জিভে নেড়েচেড়ে বর্ণ কপাল কুঞ্চিত করে সুখের ভীত সন্ত্রস্ত চোখে চোখ রাখলো। ব্যঙ্গাত্মক সুরে বলল হঠাৎ, বুকের বাঁ পাশে কত নিদারুণভাবে রক্তাক্ত করে দিলে। নাও ফিলিং হ্যাপি? হৃদয়টা ধক করে উঠল সুখে। কেন যেন কান্না পেল হঠাৎ। এক ঝলক চেয়ে মাথা নিচু করে নিল সে। টি শার্টের উপরিভাগে রক্তের চিহ্ন প্রশস্ত হচ্ছে ধীরে ধীরে। বর্ণের নজর একসময় ফ্লোরে গেল। সুখের খানিক দূরেই ভাঁজ করা কাগজটি পড়ে আছে। তার নজর অনুসরণ করে সুখ ডানে তাকাতেই মস্তিষ্ক সজাগ হয়। এখন যদি বর্ণ ভাই এটা খুলে দেখে নিশ্চয়ই প্রশ্ন করবে, আমার জিনিস তোর কাছে পৌঁছালো কিভাবে? তখন সে কি জবাব দেবে? তড়িঘড়ি করে সুখ নিচে ঝুঁকে কাগজটি কুড়িয়ে নিলে পেছনে লুকিয়ে ফেলে হাসার চেষ্টা করলো। বর্ণের কপালে সন্দেহের রেখা গাঢ় হয়। বুকের বাপাশে হাত ডলতে ডলতে 1 পা 2 পা এগিয়ে আসে। মেয়েটা যায় পরাণ ভয় পেয়ে গেল এভাবে এগোতে দেখে। অবচেতন মনে সে নিজেও পিছিয়ে যেতে লাগলো। ইট পাথরের আস্তরণে পিঠ ঢেকে যেতে শ্বাস আটকে স্তব্ধ চিত্তে দাঁড়িয়ে রয় সুখ। বর্ণ দুপাশের দেয়ালে হাত রেখে বন্দি করে নিয়েছে তাকে। চোখ উল্টিয়ে তাকায় রমণী। বর্ণের দৃষ্টি সুখের চোখের মণিতে। ছোট ছোট নেত্রপল্লবে কি যেন খুঁজে ফিরছিল সে। অতঃপর খানিক ঝুঁকে সে বলল হুমকির স্বরূপ, হাত বের কর, কি লুকিয়েছিস? সুখ ঠোঁটে ঠোঁট চেপে দুদিক মাথা ঝাঁকিয়ে কিছু না বোঝায়। বর্ণ এটা শোনার পাত্র নাকি? সে পুনরায় বলল, কি আছে ওতে? দেখা দেখি। মনিদা এপাশ ওপাশ ঘুরিয়ে এক কাণ্ড ঘটিয়ে ফেলল সুখ। আচমকা নিচে বসে পরপর বর্ণ এবং দেয়ালের মধ্যবর্তী ফাঁক থেকে হামাগুড়ি দিয়ে গলে এক ছুটে বেরিয়ে গেল। পিছু ঘুরে একবার তাকিয়ে ত্রস্ত পায়ে দৌড়ে চলে গেল চোখের অগোচরে। বর্ণ নিজ স্থানে থম মেরে দাঁড়িয়ে রইল। অত্যাধিক বিস্ময়ে চোয়াল কষে পড়ার উপক্রম। কিছু সেকেন্ড পার হতেই কপালে তর্জনী ঘষে ভ্রু গুটিয়ে আপনা আপনি বলল সে, এটা কি হলো? বুক কাঁপছে সুখের, গলা শুকিয়ে শরীর ঘাম ছুটছে। তড়িঘড়ি হাতে সেন্টার টেবিল থেকে পানি নিয়ে ঢকঢক করে চুমুকেই গ্লাসের জল শেষ করলো সুখ। বর্ণের পাশাপাশি বহু হয়েছে, কিন্তু এতটা নিকটবর্তী ইতিপূর্বে গিয়েছে বলে মনে পড়ে না তার। অন্তঃস্থলের অস্থিরতা কমাতে সুখ রুম জুড়ে ত্রস্ত পায়চারি শুরু করে। একসময় বেডের কিনারা ঘেঁষে ধপ করে মেঝেতে বসে পড়ে। কাগজটা আবারও চোখের সামনে মেলে ধরে।
ছয়ের অধিক বার পড়েও চোখ সরাতে পারছে না। চোখ দুটো অনিমেষ স্থির হয়ে আছে বন্যের উড়িয়ে দেওয়া ডায়েরির সেই ছেঁড়া পাতায়। যে তোমায় ভালোবাসে তাকে দুঃখ দাও। হ্যাঁ, সে দুঃখ পেয়েছে, ভেঙে চুরে গুড়িয়েছে অন্তঃস্থল। শত অনিদ্রার রাতে চোখে ঝরেছে অঝরে বৃষ্টি, নিঃশব্দ আর্তনাদ গলধকরণ করে নিতে বারবার হাজারবার। তবে কি বর্ণ এটাই চেয়েছিল? প্রলম্বিত শ্বাস ছেড়ে কাগজটা গুটিয়ে বুকের কাছে দুহাত এনে ফেলল সুখ। মস্তিষ্ক প্রায় নিষ্ক্রিয়। একসময় উঠে গিয়ে স্টাডি টেবিলে চেয়ার টেনে বসলো, হাতে কলম তুলে কাগজের উল্টো পিঠে লিখে রাখলো, হয়তো এক জনম আফসোস নিয়েই কাটিয়ে দিতে হবে। আপনি ইচ্ছে করেই আমার হননি বর্ণ ভাই। এই মুহূর্তে যদি না সামনের এই ইট কংক্রিটের দেয়াল না থাকতো, তবে নিঃসন্দেহে সুখ দেখতে পেত গুনে গুনে ঠিক 3 দেয়ালের পরে ফাঁকা আধারের কক্ষে আসফিয়ান বর্ণ নামক নিষ্ঠুর অন্তরে গড়া পুরুষটি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চুল খামচে বসে আছে। ক্ষণে ক্ষণে বুকে হাত চেপে হৃদযন্ত্রের ছটফট কমাতে চেষ্টা করছে। পরক্ষণে ব্যর্থ হয়ে বিরক্তিতে দাঁতে দাঁত নিষ্পেষিত করে হাত মুষ্টিবদ্ধ করে সোফার হাতলে ঘুষি বসাচ্ছে। পায়ের সর্বোচ্চ দিয়ে সোফায় আঘাত করে আয়নার সামনে চলে এলো বর্ণ। বাহিরে বেরোচ্ছিল সে। মাঝপথে বোবা ফুলের জন্য সব এলোমেলো হয়ে গেল। কোথায় যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেটাই মনে পড়ছে না এখন। সুখের নখ বিঁধে যাওয়া স্থানে মৃদু চিনচিন করছে, কিন্তু সেই সূক্ষ্ম ব্যথা বর্ণের জিম গড়া শক্তপোক্ত শরীর কাবু করতে অক্ষম। একটানে টি শার্ট শরীর থেকে আলাদা করে ফেলল সে। পরপর ছুঁড়ে মারল দিক শূন্যে। কালো চাদরে আবৃত বেডের কোনায় গিয়ে পড়ল টি শার্টখানা। হ্যাঁ, কালোই। এটাই তার প্রিয় রং। খুব খেয়াল করলেই পরিলক্ষিত হবে বর্ণের ব্যবহৃত অধিকাংশ জিনিসের রং ডার্ক। উদম গায়ে আয়নায় নজর রাখে বর্ণ। পারফিউমের মাতাল করা কড়া ঘ্রাণে আশপাশ ভরে উঠেছে। বুকে হাড়ে ঘামের উদ্রেক হয়েছে ইতিমধ্যে। আশ্চর্য, এমন ঠান্ডা পরিবেশও ঘামছে কেন শরীর? বর্ণ রিমোট কন্ট্রোলার চেপে কক্ষ হালকা আলোকিত করে। অবচেতন মনে হাত বিচরণ করছে বক্ষদেশের ক্ষতস্থানে। প্রথম অনাকাঙ্ক্ষিত হলেও শেষের দিকে যে সুখ ইচ্ছে করেই শক্তি প্রয়োগ করেছে বর্ণের তীক্ষ্ণ মস্তিষ্ক তা বুঝে নিতে সময় ব্যয় করেনি। সেও নিশ্চুপ দেখতে চেয়েছিল মেয়েটা কতক্ষণ এভাবে খামচে ধরে রাখতে পারে। 4-4টি নখের চাঁদাকৃতি রেখা দেখা যাচ্ছে বাঘাড়ের তলদেশে। কালচে নীল রং ধারণ করেছে সব। বিড়ালিনীর নখের প্রশংসা তবে করতেই হচ্ছে এবার। সুখ, সুখ। দরজায় ঠকঠক আওয়াজ সমেত নুরার চেঁচামেচিতে বেলকনি থেকে চলে এলো সুখ। দরজা মেলে দিয়ে বুকে হাত গুজে ভ্রুকুটি করে সামনে দাঁড়িয়ে রইল অল্পক্ষণ। ভিতরে আসতে বলবে না? রুম এবং বেলকনির মধ্যস্থ অবস্থিত দেয়াল সম কাচের পর্দা গুটিয়ে রাখা। বাহিরের আকাশ স্পষ্টই বোঝা যায়। ক্রমশ আধারে ঢেকে পড়ছে আকাশ। এক্ষুনি সন্ধ্যা নামবে। সুখ সেদিক থেকে নজর ঘুরিয়ে পুনরায় নুরার উৎসুক মুখশ্রীর দিকে তাকালো। আকাশের দিকে ইঙ্গিত করে বলল, সন্ধ্যা হয়ে আসছে, ভেতরে আসার কোনো প্রয়োজন নেই। যাও গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসো, আমিও আসছি। মুখ ভেঙায় নুরা। ভেবেছিল এই সুযোগে সুখের রুমে গুজে থাকলে পড়া থেকে কিছু মুহূর্তের জন্য রেহাই পাওয়া যাবে। তার উপর এতগুলো সিঁড়ি চড়তে চড়তে পানির পিপাসা পায়, সাথে কোমর ব্যথা। যদিও লিফটের ব্যবস্থা আছে, কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কয়েক সপ্তাহ ধরে তা বন্ধ আছে। এটা নাও, বর্ণ পাঠিয়েছে তোমার জন্য। সুখ ক্ষুদ্র আঁখিতে নজর ফেলে। নেইল কাটার? সে জানতে চাইল ইশারায়। এটা দিয়ে কি করব আমি? বলেছে তোমার সূচের চেয়েও সুচালু, ক্ষুদ্রের চেয়েও ধারালো নখগুলো যেন আগামী 1 ঘন্টার মধ্যেই গোড়া থেকে ছেঁটে ফেলা হয়, যাতে অন্য কারো বুকে রক্তাক্ত না হতে পারে। সুখ শঙ্কিত চোখে প্রথমে নিজের নখের দিকে তাকালো আনমনে, অতঃপর ইশারায় কিছু বলতে চেয়ে থেমে গেল। কঠিন শব্দের ইঙ্গিত নুরা বুঝবে না, তাই সে ফোনের কিবোর্ডে প্রেস করে লিখল, অসম্ভব, আমার নখ আমার সম্পদ। অন্য কারো কথায় এই সুখ এখন আর প্রভাবিত হয় না, বলে দিয়ে এসো তোমার রকস্টারকে। নুরা 3 বার লেখাটা পড়ে আসছি বলে উল্টো পা ঘোরাতে নিলে সুখ থামিয়ে দেয়। কোথায় যাচ্ছ? নুরা বেশ গুরুগম্ভীর সুরে ছটফট গলায় শুধায়,
তোমাকে একটু আগে যা বললাম তা 1 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে মুখস্থ করে এসেছি। এখন তোমার কথাগুলো বর্ণকে বলে আসি তাড়াতাড়ি, নয়তো ভুলে যাব। সুখ হতভম্ব হয়ে থম মেরে রইল। কথা মুখস্থ করে এসেছে মানে? এই পুরুষ আর কি কি দেখাবে কে জানে। নুরাকে পুনরায় ফিরে আসতে দেখে সুখ প্রশ্নাতীত চোখে চাইল। সে কাছাকাছি এসেই বলল মনে পড়ার ভঙ্গিতে ফিসফিসিয়ে, বর্ণ আরও বলেছে, যদি 1 ঘন্টার মধ্যেই নখ ছেটে না ফেলো তবে শাস্তি হিসাবে কড়া রোদে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। তুমি ওই ভীমরুলকে কি করেছো? সুখ দাঁতে দাঁত চাপলো। এমনিতে সময় নির্ধারণ করে দিয়ে আদেশ জারি করলো, তার উপর শাস্তি দেওয়ার হুমকি। ছিল হাসলো সুখ। তাকে আগের মতো ভেবেছে পুরুষটি, যে বর্ণর পছন্দ মতো নিজেকে সাজাতে গোছাতে এক পায়ে খাড়া থাকতো। তার সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করার মাঝে তৃপ্তি খুঁজে নিত। এই সুখ এখন নিজের অভ্যাস পাল্টে নিয়েছে। নির্দয় পুরুষটি তাকে বাধ্য করেছে, পাল্টাবে নাই বা কেন? জীবনে তার হবে না জেনেও পুরুষটির রঙে নিজেকে রাঙিয়ে ওনার সামনে উপস্থিত হওয়া বোকামি বই আর কি হতে পারে। সুখ দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বোঝে। সে তো দূরেই সরে আসতে চাইছে, কিন্তু মন মস্তিষ্ক যেন ততই নিদারুণভাবে ধাবিত হচ্ছে বর্ণের প্রতি। কেন কেন কেন? আর পুরুষটি বা কেমন? বারবার তাকে দুর্বল করে দিতে লাজ লজ্জা আত্মসম্মান পেছনে ঠেলে কাছাকাছি এসে পড়ছে। রাতের খাবার টেবিলে বসেই খাওয়া হয়েছে সকলের। বর্ণ বাদ যায়নি। সুখ চোখ না তুলিও টের পেয়েছে লোকটা সুচালো তীক্ষ্ণ চোখে 3বার তাকিয়েছে তার দিকে। তামির শিকদারের ঘরে গিয়ে তাকে ওষুধ খাইয়ে কিছুক্ষণ পাশে বসলো সুখ। ভদ্রলোকের হার্টের অসুখ, নিয়মিত মেডিসিন নিতে হয়। সুখ এই ব্যাপারে খুব সচেতন। বাড়িতে থাকাকালীন সময় রোজ নিজের হাতে আব্বুকে ওষুধ খাইয়ে দেয়। বাইরে থাকলে ভিডিও কলে ওষুধের হিসাব নিতেও ভুল করে না। রুবায়াত এই বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে। মেয়ে থাকতে তার আবার কিসের চিন্তা? সুখ বিদায় নিয়ে বেরিয়ে এলো। সাইমা বুয়া আর রামসা তখন ড্রয়িং রুমে, সাথে হানিফা বেগমও আছেন। টিভিতে প্রিয় সিরিয়াল চলছে তাদের, না দেখলে হয়। সুখ কয়েক সিঁড়ি পার করতেই কোত্থেকে বর্ণ ছুটে এলো। মনে হচ্ছিল এতক্ষণ তাকে বাগে পাওয়ার প্রতীক্ষায় বসেছিল। আজকাল সীমাহীন অবাধ্য হয়েছিস দেখছি। কথা শুনছিস না আমার, সেটা ছাড়। বুকের কি হাল করেছিস? ওকে মেরে দেখেছিস একবার? আমি তো ভয় আছে বিড়ালিনের আচরে কোথায় ইনফেকশন না হয়ে যায়। সুখ অসন্তোষ মিশ্রিত ক্ষিপ্র চোখে চেয়ে দ্রুত পা চালালো অগ্রভাগে। খুব বুঝতে পেরেছে তাকে রাগিয়ে দিতে ওত পেতে আছে লোকটা। বর্ণ নিজের হাঁটার গতি বাড়িয়ে সুখের পাশাপাশি চলতে লাগে। স্ক্রিন অফ করে ঠোঁটে ঠোঁট চেপে ফোন থেকে নজর সরিয়ে ভ্রু গুটিয়ে বলল, ধর এই আচরের জের ধরে ঘুমের ঘোরে বড় সর একটা অঘটন ঘটে গেল। আম্মুকে কি জবাব দিবি তখন? শুনেছি আজব প্রাণীদের আচরের প্রতিক্রিয়ায় কেউ কেউ পাগল হয়ে যায়। আমারও যদি তেমন কিছু হয়? সুখ আর সহ্য করতে পারছে না সব আজব বার্তা। দ্রুত কদমে এগোতে লাগলো সে। মনে হচ্ছে দৌড়াচ্ছে। বর্ণের গতি কমে আসে। নিশ্চল চোখে ঘাড়ে হাত বুলিয়ে নিজের কাজে নিজেই খানিকটা অবাক হলো। রাতে ডিনার শেষে কোনো দিকে না চেয়ে সে নিজের কক্ষের অভিমুখে হাঁটা ধরে সব সময়। আজ নিয়ম ভেঙে সে কি অপেক্ষা করছিল ফুলের? তার সাথে কথা বলতে? কথার তালে কী সব আজগবি কথা বলে দিল, ধ্যানই ছিল না তখন। সুখ সেকেন্ড ফ্লোরে উঠে থামলো। বর্ণ এখন আর পিছু আসছে না। এক নজর পিছু চেয়ে পুনরায় সামনে ছুটল সুখ। মায়া বাড়িয়ে কী লাভ? আয়জা বিস্ময়, আতঙ্ক কাটাতে পারছে না কিছুতেই। এই প্রথম শিকদার বাড়ির দোর গোড়ায় পুলিশের আগমন ঘটল, তাও কার খোঁজে? বর্ণ। সময়টা সকাল 8:30টায়। নুরাকে রামসার হাত ধরে স্কুলে পাঠিয়ে সবে ড্রয়িং রুমে বসেছিল রুবায়েত এবং হানিফা বেগমের সাথে। তখনই বাড়ির নাম্বারে গার্ড আতিফ ফোন করে জানালো গেটে পুলিশ ফোর্স এসেছে। বর্ণের মাঝে কোনো ভাবাবেগ দেখায়নি তখন। সে যেন পূর্ব থেকেই অবগত ছিল। মাহিরকে ইশারায় কিছু একটা বলে পুলিশের সাথে সাথে হেলে দুলে গাড়িতে উঠেছে। মনে হচ্ছে থানাতে নয়, বরং দর্শকের সামনে কোনো কনসার্ট পারফরমেন্স করতে যাচ্ছে।
বলা বাহুল্য বর্ণের সম্মান রক্ষার্থে পুলিশ সিভিল ড্রেসে এসেছে। এই মিডিয়ার জগতে পান থেকে চুন খসলে ব্রেকিং নিউজ করে দিতে দুবার ভাববে না। সত্য যাচাই করেই বা কয়জন? আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি পুলিশ কমিশনার জুবায়ের। চোখে মুখে খুশির ধারা উপচে পড়ছে তার। বর্ণের সান্নিধ্য পেয়ে নিজেকে ধন্য মনে করছে। ভদ্রলোক নাকি তার বিশাল বড় ভক্ত। দেখা করে সেলফি নিতে চেয়েছিল বার কয়েক, কিন্তু দর্শকের ভিড়ে বর্ণের কাছাকাছি পৌঁছানো দুষ্কর ছিল। বর্ণ নিঃশব্দে ঠোঁট এলিয়ে হাসলো। কমিশনারের সাথে কয়েকটা সেলফিও নিল। খানিক পর এসপি ইয়াশ আদ্রিতের আগমন ঘটল। সকল অফিসার অবিলম্বে দাঁড়িয়ে কপালে হাত ঠুকে সেলুট জানায়। বর্ণ তখন পায়ে পা তুলে আয়েশি ভঙ্গিতে যথাস্থানে বসে। রূপম খুনের ব্যাপারে সাক্ষ্য লাগতো বর্ণর। যেহেতু রূপমের বহিষ্কারের দিন বর্ণ সেখানে সশরীরে উপস্থিত ছিল এবং তারই পরিবারের এক মেয়েকে কুপ্রস্তাব দিয়েছিল স্যার। বর্ণর পাশাপাশি সুখের মুখ নিঃসৃত বাণীও চাইছিল অফিসার। বর্ণ ঠান্ডা গলায় যেন হুমকি দিল, আজকের পর থেকে সে এবং তার পরিবারের কোনো সদস্য কোনোভাবে রূপম হত্যার কেসের সাথে ইনভলভ হবে না। অফিসারও যেন তাদের ভুলে যায়। এটা এক প্রকার তার জন্য মানহানি। প্রথমবার হাসিমুখে স্বেচ্ছায় তাদের চলে এলেও দ্বিতীয়বার ছাড় দেবে না।